গেছে, তাই সে একবার বাবা মায়ের দিকে তাকাচ্ছে তো আরেকবার ঈশার দিকে তাকাচ্ছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না ওর সাথে ফারহান নয় বরং ঈশার বিয়ে হয়েছে। আয়েশ আনমনেই বলে উঠল, সত্যি কি আমার সাথে ঈশার বিয়ে হয়েছে, নাকি তোমরা সবাই আমার সাথে ইয়ার্কি করছো? আয়েশের কথা শুনে আয়ন হেসে বলল, আমাদের কথা বিশ্বাস না হলে তুই ঈশাকে জিজ্ঞেস কর। আয়েশ এতক্ষণ ঘরের মধ্যে থাকলো, ঈশাকে জিজ্ঞেস করে কথাটা কানে যেতে আয়েশের সব ঘর কেটে গিয়ে আয়েশ চমকে তাকালো ঈশার দিকে, অবাক কণ্ঠে বলল। ঈশা, তুই জানতিস সব? আয়েশের গম্ভীর কণ্ঠ শুনে ঈশা ভয় পেয়ে গেল, আমতা আমতা গলায় বলল, আবাবা, এভাবে তাকাচ্ছ কেন? আমি কি জানতাম নাকি? আমি তো কাল রাতেই জেনেছি। হ্যাঁ আয়াস, ঈশা ঠিকই বলছে। ঈশা জানতো না এসব, ঈশা কালকেই জেনেছে। তুমি যখন কাল ড্রিঙ্ক করে এসে ওই রকম পাগলামি করলে তখন পাগলিটা রুমে গিয়ে অনেক কান্নাকাটি করছিল, বারবার তোমার কাছে আসতে চাইছিল। আর অয়নকে তো কতটা কিল দিয়েছে অয়ন, কেন ঈশা নিজেও বলতে পারবে না। অয়ন যখন তোমার রুমে আসতে দিচ্ছিল না ওকে, তখন এক পর্যায়ে তো বলেই দিয়েছে অয়নকে, অয়ন যদি ওকে টাচ করে তাহলে ও আত্মহত্যা করবে। ব্যাস, আর কোনো উপায় না পেয়ে আমাদের প্ল্যানটা ওকে বলে দিতে হয়। ফারহার কথা শুনে আয়েশ ভবস অবাক হয়ে গেল, অবাক কণ্ঠে বলল, তোমাদের প্ল্যান মানে? আয়াস, ওটা ফারহার কাছ থেকে নয়, আমার কাছ থেকে জিজ্ঞেস কর, আমি সব বলছি তোকে। আনিশা বেগমের কথা শুনে আয়েশ চমকে তাকালো আনিশা বেগমের দিকে। আয়াস কিছু বলার আগে আনিশা বেগম মুস্কি হেসে বলতে শুরু করলেন, আসলে তুই যেদিন রাতে আমাকে তোর রুমে ডেকে নিয়ে বিয়ের কথা বললি, আমি অনেক অবাক হয়েছিলাম, কিন্তু তুই মনে কষ্ট পাবি বলে তোকে কিছু বুঝতে দেইনি। সেদিন আমি তোর রুম থেকে বেরিয়ে সোজা ভাবির রুমে গেলাম, ভাইজান যাতে না শোনে, তাই আমি আর ভাবি ড্রয়িং রুমে চলে আসলাম। আমাদের কারোরই বুঝে আসছিল না তুই হঠাৎ ঈশাকে বিয়ে করবি না কেন বলছিস। তুই তো ঈশাকে ভালোবাসিস। ভাবি তো তখনই রেগে গিয়ে তোর রুমে যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দিইনি। তখন ভাগ্যক্রমে সেখানে অয়ন চলে আসে। আমাদের চিন্তিত মুখ দেখে অয়ন বুঝে যায় যে কিছু একটা হয়েছে। ও জানতে চায় কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু আমরা ওকে জানাতে চাইনি, তাই ওকে কিছু হয়নি বলে কাটিয়ে দিই। কিন্তু অয়ন নাছোড় বান্দা, ও বারবার জানতে চাইছিল কি হয়েছে। পরে বাধ্য হয়ে আমরা ওকে সবটা খুলে বলি, আর তখন ও একটা আইডিয়া বের করে, বলে যে তুই আর এশা না জানা মতে এমন একটা প্ল্যান করতে হবে যাতে তোরা দুজন জন্মের মতো শিক্ষা পেয়ে যাস। ব্যাস, অয়নের কথা মতো আমরা একটা প্ল্যান সাজাই। প্ল্যানটা ছিল তোর সাথে ঈশার বিয়ে হবে আর ফারহার সাথে অয়নের, কিন্তু সেটা তোরা জানতে পারবি না, সবকিছু তোদের আড়ালেই হবে। সেই সাথে এটাও জানতে পারি অয়ন আর ফারহা একে অপরকে ভালোবাসে। ব্যাস, অয়নের কথা মতো আমরা তাই করলাম। রাতারাতি তোর চাচ্চু সহ আমরা সবাই মিলে প্ল্যানটা এক্সিকিউট করা শুরু করে দিলাম। তোমাদের সাথে চাচ্চুও ছিল? হ্যাঁ। চাচ্চু, আমি কিন্তু তোমার থেকে এটা আশা করিনি। হাসান মাহমুদ ইনোসেন্ট ফেস করে বললেন, সরি বেটা, আমার ওদেরকে সঙ্গ দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তখনই অয়ন হেসে বলল, আরে শুধু আঙ্কেল না, ফারহাও ছিল আমাদের সাথে। ফারহাও সবটা জানতো, কিন্তু তোদের কাউকে বুঝতে দেয় নাই। বাহ ফারহা, তুমি তো তাহলে দারুণ অ্যাক্টিং পারো। ওদের সাথে মিশে তুমিও ফাটাফাটি অ্যাক্টিং করলে, আর আমি বুঝতেও পারলাম না। তা মিলির কথা বাদ দিলি কেন? ও নিশ্চয়ই প্ল্যানে অন্তর্ভুক্ত ছিল। সাথে সাথে মিলি কাদার অভিনয় করে বলল, না রে আয়াস, ওরা কেউ আমাকে এক ফোঁটাও বলেনি। আমি তো ধরে নিয়েছিলাম ঈশা অয়ন হারামিটার বউ হয়ে যাবে, কিন্তু কাল যখন শুনলাম পুরোটাই একটা নাটক, তখন থেকে ভালো লাগছে। আফটার অল আমি সভ্য দেশের ভদ্র নাগরিক হয়ে বানরের গলায় মুক্তোর মালা তো আর পড়তে দেখতে পারি না। দেখলি, এই জন্যই আমি সবাইকে নিষেধ করেছি হারামিটাকে যেন প্ল্যানের কিছু না জানায়। ওকে জানালে আমি ড্যাম শিওর যে আমাদের প্ল্যানটার সিক্রেট থাকতো না, তখনই পাবলিক হয়ে যেত। অয়নের কণ্ঠে হালকা রাগের আছে। অয়ন, তুই কিন্তু এটা ঠিক করিসনি। একদম ঠিক বলেছে আয়াস, তোরা কিন্তু এটা ঠিক করিসনি। তোদের প্ল্যানে আমাকেও নেওয়া উচিত ছিল। আমাকে ছাড়া এটা কেন প্ল্যান হলো? আমি নিজে কাল আয়াসের কথাগুলো না শুনলে হয়তো আমি জানতেও পারতাম না। রাহান মাহমুদের কথা শুনে ঈশা অবাক কণ্ঠে বলল, ভাই, আর কালকের কথাগুলো শুনেছো? মানে কি কথা শুনেছো বড়াব্বু? কাল রাতে আয়াস যখন ড্রিঙ্ক করে এসে ওসব বলছিল তখন আমি সব শুনি। আমি মূলত পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে যেতে চেয়েছিলাম, কিন্তু রুম থেকে বের হতেই দেখি আয়াস হেলে দুলে বাড়িতে ঢুকছে। আমার বুঝতে দেরি হলো না আয়াস ড্রিঙ্ক করেছে। আমি রেগে আয়াসকে কিছু বলতেই যাচ্ছিলাম, তখনই আয়াসের কথা শুনে থমকে যাই। তারপর দরজার আড়ালে দাঁড়িয়ে আয়াসের সবগুলো কথা শুনি। আয়াসকে ড্রিঙ্ক করে বাড়ি ফিরতে দেখে আমার এতটাই রাগ হয়েছিল যে হয়তো আমি কাল আয়াসের গায়ে হাত তুলতাম, কিন্তু পর মুহূর্তে আয়াসের কথাগুলো শুনে কেন যেন আমার আর নিচে যেতে ইচ্ছা হয়নি। ভাবলাম যদি আমাকে দেখে সবাই অপ্রস্তুত হয়ে পড়ে, বিশেষ করে আয়াস, যদি ওর মনের কথাগুলো বলতে দ্বিধাবোধ করে, তাই আর নিচে যায়নি।
পরে তোর বড় আম্মু রুমে আসলে ওর কাছ থেকে জিজ্ঞাসা করে সব জানতে পারি। এখন বুঝতে পারতেছিস তো সব, নাকি ভেজাল আছে? অয়নের কথা শুনে আয়েশ বলল, তোর আব্বু আম্মু, ফারহার আব্বু আম্মু, ওনারাও কি প্ল্যানে ছিল? আরে না, ওনারা কেন প্ল্যানে থাকবে? তবে ওনারা জানতো তোর আর ঈশার বিয়ে হচ্ছে এবং আমার আর ফারহার বিয়ে হচ্ছে। শুধু তুই আর ঈশাই জানিস না আর কি। বাহ, তাহলে আমার নাকের ডগা দিয়ে এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু বুঝতেও পারলাম না। দারুণ, তোদের সবগুলোকে তো একটা করে অস্কার দেওয়া উচিত। যা, বিদায় হও সবাই আমার সামনে থেকে। সবগুলো এক একটা হারামি। তাছাড়া আর কি করতাম? তোরা দুটোই যে এক একটা পাগল। যেমন ঈশা পাগল, তেমনই তুই পাগল। দুইজন দুইজনকে ভালোবাসবি, কিন্তু সবসময় এমন ঝগড়া করতে থাকিস যেন ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে যুদ্ধ লেগেছে। হাসান মাহমুদের কথা শুনে আয়েশ মাথা চুলকে লাজুক ভঙ্গিতে হাসলো। অতঃপর আয়েশ আর ঈশা দুজনেই বড়দের পায়ে ধরে সালাম করে দোয়া নিয়ে নিল। তারপর আরও কিছু সময় হাসি ঠাট্টা করে সবাই আয়েশ আর ঈশাকে অল দ্য বেস্ট জানিয়ে চলে গিয়েছে। তবে চায়ের আগে অয়নকে সকালে আয়েশ যে টিকিটটা দিয়েছিল, অয়ন সেটা ওকে দিয়ে গেছে আর বলেছে ওইটা অয়ন আর ফারহান নাকি দরকার নেই, ওটা আয়েশ আর এশারই দরকার হবে। তবে আয়েশ মনে মনে ঠিক করেছে কাল গিয়ে আরও একটা কাপল টিকিট বুক করে আনবে অয়ন আর ফারহার জন্য, যাতে ওদের সাথে অয়ন আর ফারহাও যেতে পারে। আয়েশ দরজাটা লাগিয়ে দিয়ে পেছনে তাকিয়ে দেখলো এশা বিছানায় বসে পা দুলিয়ে দুলিয়ে টাকাগুলো বারবার গুনছে, আবার একটু পর পর সেন্টটাও নেড়ে চেড়ে দেখছে। ঈশার পাগলামো দেখে আয়েশ মুস্কি হেসে এগিয়ে গিয়ে ঈশার পাশে বসলো। কিছু সময় চুপ করে এশার কাণ্ডগুলো পর্যবেক্ষণ করে মুস্কি হেসে বলল, ঈশা, টাকাগুলো বারবার গুনলে কি বেড়ে যাবে বলেছে? এশা টাকা গুনায় মনোযোগ রেখেই বলল, তা কেন বলবে? আমার ভালো লাগছে তাই গুনছি। আমার কপালটাই খারাপ, আব্বু আম্মুকে সালাম করে তুই টাকা পেলি। আয়েশের কথা শুনে ঈশা চোখ তুলে তাকালো আয়েশের দিকে। আয়েশের ভার করা মুখটি দেখে হেসে বলল, তুমি খোঁজনি কেন? দেখনি আমি খুঁজে নিয়েছি। আমার মতো খুঁজলে তুমিও পেতে। তাই তাহলে তোর থেকে ভাগ দে। সাথে সাথে ঈশা টাকাগুলো পেছনে সরিয়ে নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, একদম না, আমার থেকে একটা টাকাও দিব না তোমাকে। কেন দিবি না? আমার সাথে বিয়ে হয়েছে বলেই তো তুই টাকাগুলো পেয়েছিস। অয়নের সাথে বিয়ে হলে তো আর পেতিস না। আচ্ছা, সেইনার ভাগ দিতে হবে না, তুই টাকার ভাগ দিলেই হবে। বলেছি না দিব না, আর একবার চাইলে আমি কিন্তু কেঁদে দিব। হ্যাঁ। ঈশার কাণ্ড দেখে আয়েশ হেসে দিল। পাগলিটা মজা করলেও বুঝে না ও যে ঈশার টাকা থেকে ভাগ চাইছিল সেটা যে নিতান্ত ঈশার রিয়াকশন দেখার জন্য। বোকা এসে সেটা কুয়াক্ষরেও টের পায়নি, তাই কেঁদে দেওয়ার উপক্রম হয়েছে। আয়েশ হেসে বলল, আচ্ছা আচ্ছা, লাগবে না তোর টাকা, তারপরেও প্লিজ তুই কাঁদিস না। আচ্ছা, তুই যে কাল রাতে জেনে গিয়েছিলিস ব্যাপারটা, সেটা আমাকে বলিসনি কেন? সকালে আমি যখন অয়নকে তোদের হানিমুনে যাওয়ার টিকিট দিয়েছিলাম তখন তো বলতে পারতিস, বলিসনি কেন? আমাকে তো অয়ন ভাইয়ারা সবাই বারণ করেছিল, তাই বলতে পারিনি। তোর আমাকে না বলাতে মিলির এখন কপাল ফুটো হলো। এখন তো ওকে 50,000 টাকা দিয়েছি। যদি জানতাম আমার রুমে ফারহান হয় বরং তুই আছিস, তাহলে আমি ওকে 1,00,000 টাকা দিতাম। বেচারা এখন এতগুলো টাকা মিস করলো। আয়েশ কথাগুলো এশাকে খুশি করার জন্য বলল। এশা খুশি হওয়ার বদলে উল্টো গাল ফুলিয়ে বলল, তুমি অনেক খারাপ। তুমি মিলি আপুকে এতগুলো টাকা দিয়েছো আর আমাকে একটা টাকাও দাওনি। ঈশাকে গাল ফুলাতে দেখে আয়েশ হাসল। তারপর আরেকটু ঈশার গা ঘেঁষে বসে ঈশার হাত থেকে টাকার বান্ডেলটা নিয়ে সেন্টার টেবিলের উপর রেখে দিয়ে ঈশার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে মুস্কি হেসে বলল, তাই নাকি? মিলিকে টাকা দিয়েছি বলে অভিমান হয়েছে? ভাগরি, আমিটাই তো পুরোটা তোর। তোর আর কি চাই? তুই বললে আমি সব ব্যাংক ব্যালেন্স তোর পায়ের কাছে এনে দেব। এসব সামান্য টাকার জন্য মন খারাপ করতে হয় নাকি? আয়াসের বউয়ের হাত ঝাড়লেও তো এইসব সামান্য টাকা মাটিতে পড়বে। আয়েশের কথা শুনে ঈশা উৎফুল্ল কণ্ঠে বলল, তাহলে আমাকে টাকা দাও। আমি শুনেছি বউকে বাসর রাতে স্বামীরা অনেকগুলো টাকা দেয়, আর না হয় অনেক দামি দামি গিফট দেয়। তোমারটা কোথায়? দাও। তোর এখন আমার কাছ থেকেও টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, আলমারিটা খুলে সিন্ধুকে কি আছে দেখ। আয়েশের কথা মতো ঈশা সাথে সাথে উঠে গিয়ে আয়েশের আলমারি খুলে সিন্দুকটাও খুলে ফেলল। সিন্দুক খুলতে চোখে পড়ল একটা অর্নামেন্টসের বাক্স। বাক্সটাতে কি রাখা আছে সেটা দেখার জন্য ঈশা খুশি হয়ে বাক্সটা নিয়ে খুলতে লাগলো। ঈশাকে তাড়াহুড়ো করতে দেখে আয়েশ হেসে বলল, আস্তে কর, পড়ে যাবি তো। কিন্তু কে শুনে কার কথা? ঈশা ঝটফট বাক্সটা খুলে ভেতরে তাকাতেই হা হয়ে গেল, কারণ বাক্সের ভেতরে একটা ডায়মন্ডের নেকলেস। খুশিতে অস্ফুট স্বরে ঈশার মুখ দিয়ে বেরিয়ে আসলো, ওয়াও, ডায়মন্ডের নেকলেস! কার জন্য কিনেছো এটা? আমার বউয়ের জন্য।
সাথে সাথে ঈশার হাসি মুখটা কালো হয়ে গেল। ম্লান কণ্ঠে বলল, তার মানে ফারহা আপু যদি তোমার বউ হতো তাহলে এটা ওকেই দিতে, তাই না? মানে তোমার বউ যেই হতো সেই নেকলেসটা পেতো? খুশির ঠেলায় নেকলেসটা দেখেছিস, আর বক্সের উপর যে একটা নাম লেখা আছে সেটা দেখিসনি? আয়েশার কথা ঈশা না চাইতেও বাক্সের উপরে তাকালো, আর তাকিয়েই অবাক হলো, কারণ ঢাকনার উপর ঈশা নামটি বড় বড় অক্ষরে জলজল করছে। ঈশা চমকে আয়েশার দিকে তাকালো, অবাক স্বরে বলল, এটা আমার জন্য ছিল? তাও এখন নয়, বছর 2-1 আগে কিনে রেখেছি। যদি ফারহা বা অন্য কারোর সাথে আমার বিয়ে হতো তাহলে এগুলো এভাবেই পড়ে থাকতো, কেউ কখনো জানতেও পারতো না। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। পছন্দ হয়েছে তোর? সে আর বলতে, এখন থেকে তো আমি সব সময় এটা পরেই থাকবো। ঈশার কথা শুনে আয়েশ হাসলো, হেসে বলল, আচ্ছা ঠিক আছে, পড়ে থাকিস। এখন ওটা রেখে আলমারি বন্ধ করে এদিকে এসে বস, তোকে কিছু কথা বলার আছে। আয়েশার কথা মতো ঈশাও বাধ্যমেয় হয়ে আয়েশার পাশে এসে বসতেই যাচ্ছিল, তখনই আবারও দরজায় টোকা পড়ল। বিরক্তিতে ভুরু জোড়া কুঁচকে নেয় আয়েশ। এখন আবার কি আসলো? কি জানি, দেখো হয়তো অয়ন ভাইয়ারা আবারও এসেছে কিনা। তুই বস, আমি দেখছি কে এসেছে। কথাটা বলে আয়েশ দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে সামনে তাকাতে আয়েশা এক দফা অবাক হলো, কারণ মাহমুদ মেনশনের সবাই ওর সামনে দাঁড়িয়ে আছে। সবার মুখে এই গাম্ভীর্যতা। আয়েশার খটকা লাগলো। একটু আগেই তো সবাই হাসি খুশি ছিল, এখন আবার কি এমন হয়েছে যে সবার মুখটা ভার হয়ে আছে? সেটাই বুঝে আসছে না আয়েশের। সবার মুখগুলো এক নজর চোখ বুলিয়ে নিয়ে আয়েশ অবাক কণ্ঠে বলল, কি ব্যাপার, তোমাদের মুখগুলো এমন করে রেখেছো কেন? কোনো সমস্যা হয়েছে? ততক্ষণে ঈশাও এসে দাঁড়িয়েছে আয়েশের পাশে। বাড়ির সবাইকে মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশারও একই অবস্থা। বেশ অবাক হয় ঈশা, অবাক কণ্ঠে বলল, বড় আম্মু, কি হয়েছে? তোমরা সবাই এমন হয়ে আছো কেন? রুকসানা বেগম কিছু বলার আগে হাসান মাহমুদ ম্লান কণ্ঠে বলে উঠলেন, ঈশামা, আসলে হয়েছে কি, তোদের বিয়েটা নাকি হয়নি। বাবার কথা শুনে বড়সড় ঝটকা খায় ঈশা। বিয়ে হয়নি মানে ওদের? তাহলে কাল ওকে অয়ন যে বলেছিল ওর সাথে অয়নের নয় বরং আয়েশের বিয়ে হয়েছিল? শুধু কাল কেন, একটু আগেও তো সবাই এটাই বলেছিল। তাহলে কি সব মিথ্যা ছিল? ঈশা কিছু বলতেই যাবে তার আগে আয়েশ অবাক কণ্ঠে বলে উঠল, হোয়াট? বিয়ে হয়নি মানে? তোমরা না একটু আগে বললে আমার সাথে ফারহান নয় বরং ঈশার বিয়ে হয়েছে, তাহলে এখন আবার এটা বলছো কেন? অয়ন, চাচ্ছু এসব কি বলছে? আমাদের নাকি বিয়ে হয়নি? আমার কিন্তু টেনশনে হাত পা রীতিমতো কাঁপছে। সত্যি করে বল, আমার কার সাথে বিয়ে হয়েছে? না তো আমি কিন্তু কিছু একটা করে ফেলবো, আই সোয়ার। আয়েশের রাগ দেখে সাথে সাথে শব্দ করে হেসে উঠল সবাই। সবাইকে আচমকা এভাবে হাসতে দেখে থতমত খেয়ে যায় আয়েশ। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। এত সময় তো সবাই মুখটা ভার করে রেখেছিল, এখন আবার হঠাৎই সবাই হাসছে। সবাই পাগল টাগল হয়ে যায়নি তো আবার? আয়েশ বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে? তোমরা এইভাবে হাসছো কেন? সবাই একসাথে পাগল হয়ে গিয়েছো নাকি? আয়েশের কথায় আবারও এক দফা হাসল সবাই। হাসি থামিয়ে রুকসানা বেগম বলেন, আয়াস, তুই এমন পাগল কেন বলতো? হাসান বলেছে আর তুই বিশ্বাস করে নিলি? তুই জানিস না হাসান কারো সাথে মজা করার সুযোগ পেলে সেটা হাতছাড়া করে না। তোর সাথে মজা করছিল ও। আসলে বিষয়টা হচ্ছে, তোর বাবা বলছিল তোর আর ঈশার বিয়েটা পূর্ণাঙ্গভাবে হয়নি। মানে? কিন্তু কেন? আয়েশের কণ্ঠে অবাকের ছাপ স্পষ্ট। কারণ তোরা নাকি বিয়েতে সজ্ঞানে মত দিসনি, অর্থাৎ সজ্ঞানে কবুল বলিসনি। মায়ের কথায় কিছুটা বিরক্ত হয় আয়েশ, বিরক্তি ভরা কণ্ঠে বলল, তাহলে কি আমরা বেহুশ হয়ে কবুল বলেছিলাম নাকি? আশ্চর্য। মুস্কি হাসলেন রুকসানা বেগম, বললেন, আরে পাগল, বেহুশ হয়ে বলবি কেন? সজ্ঞানে বলিসনি মানে হচ্ছে। আচ্ছা এসব ছাড়, তুই আগে আমাকে এটা বল যে কাজী সাহেব যখন তোদের বিয়ের জন্য কবুল বলতে বলছিল তখন তুই তোর বাবার নাম, আমার নাম, এমন কি ঈশার নাম, আমাদের কারো নাম খেয়াল করেছিলি? মায়ের কথায় জিভে কামড় দিয়ে মাথা চৌকায় আয়েশ অপরাধী গলায় বলল, মা, আসলে হয়েছে কি, তখন টেনশনে এতটাই অন্যমনস্ক ছিলাম যে কাজী সাহেবের একটা কথাও আমি খেয়াল করিনি। কাজী সাহেব যখন আমাদেরকে বিয়ে পড়ানোর জন্য বসিয়েছিলেন তখন আমার চোখের সামনে শুধু ঈশার কান্না করে আমার কাছে আগুতে মিনতি করাগুলোই ভাসছিল, আর কানে শুধু ঈশার একটা কথাই হাতুড়ি পিটাচ্ছিল, ভাইয়া আমি এই বিয়ে করতে চাই না, প্লিজ তুই আমাকে পর করে দিস না। শুধু কাজের কথাগুলো কেন, তখন আমার আশেপাশে কি হচ্ছিল না হচ্ছিল